নমস্কার। আজ আমি আপনাদের সামনে এমন একটি বাস্তব সত্য তুলে ধরতে এসেছি যে সত্যটা বহু বছর ধরে লক্ষ লক্ষ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ুয়া ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে অজান্তেই লুকিয়ে রাখা হয়েছে। আপনার সন্তান কি বায়োলজি নিয়েছে? আপনিও কি প্রতিদিন মনে মনে ভাবছেন, নিট না হলে কি সব শেষ? আজ এই দীর্ঘ সেশন শেষে আপনি বুঝবেন, নিট না হলেই ক্যারিয়ার শেষ হয়ে যায় না, বরং অপশন জানা না থাকলেই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। ভারতে প্রতি বছর প্রায় ২০ লক্ষ ছাত্রছাত্রী নিট পরীক্ষা দেয়, কিন্তু এমবিবিএস সিট আছে মাত্র প্রায় ১ লক্ষ। তাহলে বাকি ১৯ লক্ষ ছাত্রছাত্রী কি সবাই ব্যর্থ? একদমই না। ব্যর্থ হয় শুধু তারা যারা জানে না ডক্টর ছাড়াও মেডিকেল ও সায়েন্স ফিল্ডে কত বিশাল ক্যারিয়ার ইউনিভার্স রয়েছে। আজ আমরা সেই ইউনিভার্সটাই ধীরে ধীরে খুলে দেখব। প্রথমেই আসি হেলথ ও অ্যালাইড হেলথ সায়েন্স নিয়ে। সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে আন্ডাররেটেড ক্যারিয়ার হল বিএসসি নার্সিং। অনেকের মনে ভুল ধারণা আছে যে নার্স মানেই ডক্টরের সহকারী। আধুনিক মেডিকেল সিস্টেমে এই ধারণা সম্পূর্ণ ভুল। আজ একজন প্রফেশনালি ট্রেন্ড নার্স আইসিইউ, এমার্জেন্সি, অপারেশন থিয়েটারে ইন্ডিপেন্ডেন্ট রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে। বিএসসি নার্সিং একটি ৪ বছরের ডিগ্রি কোর্স। বেশিরভাগ ক্ষেত্রে এখানে নিট লাগে না, স্টেট লেভেল এন্ট্রেন্স বা মেরিটের মাধ্যমে অ্যাডমিশন হয়। আজ ভারতে একজন ফ্রেশার নার্স মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করে। এক্সপিরিয়েন্স বাড়লে এই আয় ৫০ থেকে ৭০ হাজারে পৌঁছে যায়। আর যারা বিদেশে যায়, জার্মানি, ইউকে বা মিডল ইস্ট, তারা মাসে ২ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করে। অনেক নার্স ৩০ বছর বয়সের আগেই ফাইন্যান্সিয়ালি সেটেলড হয়ে যায়। বিএসসি কার্ডিয়াক কেয়ার টেকনোলজি আজ হৃদরোগ সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্সে। কার্ডিয়াক কেয়ার টেকনোলজি আজ হার্ট ডিজিজ পৃথিবীর অন্যতম বড় সমস্যা। আইসিইউ, ক্যাথ ল্যাব, সিসিইউ এইসব ইউনিটে কার্ডিয়াক কেয়ার টেকনোলজিস্ট ছাড়া কাজ চলে না। ইসিজি, একো, টিএমটি, কার্ডিয়াক মনিটরিং, এমার্জেন্সি কার্ডিয়াক সাপোর্ট এই সবই কার্ডিয়াক টেকনোলজিস্টের কাজ। এই কোর্স শেষ করে আপনি কার্ডিয়াক হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, আইসিইউতে কাজ করতে পারেন। ডিমান্ড খুব বেশি, কারণ কার্ডিয়াক পেশেন্ট কমবে না, বাড়বে। বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট কাজ করেন আইসিইউতে। ভেন্টিলেটর, ইনভেসিভ মনিটরিং, ক্রিটিক্যাল পেশেন্ট কেয়ার সবচেয়ে সিরিয়াস পেশেন্টদের দেখাশোনা করেন এই প্রফেশনালরা। এই ফিল্ডের রেসপন্সিবিলিটি অনেক, কিন্তু ডিমান্ড, রেসপেক্ট ও লার্নিং তিনটেই খুব বেশি। বিওটি অপারেশন থিয়েটার টেকনোলজি বিওটি মূলত অপারেশন থিয়েটার টেকনোলজির ফোকাসড ভার্সন। শর্ট ডিউরেশন হলেও প্র্যাকটিক্যাল এক্সপোজার অনেক বেশি। যারা আর্লি জব চায় তাদের জন্য এটি ভালো অপশন। বিএসসি অ্যানাস্থিসিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি অপারেশন থিয়েটারে শুধু সার্জন আর অ্যানাস্থিসিস থাকেন না, ওটির ব্যাকবোন হল অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট। অ্যানাস্থিসিয়া মেশিন, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, স্টেরাইল প্রোটোকল, পেশেন্ট মনিটরিং এই সব কিছু হ্যান্ডেল করেন ওটি টেকনোলজিস্ট। এই কোর্স যারা নেয় তারা সার্জারির খুব কাছ থেকে কাজ শেখে। রেসপন্সিবিলিটি অনেক, কিন্তু রেসপেক্ট ও ইনকাম দুটোই ভালো। বিএসসি পারফিউশন টেকনোলজি পারফিউশন টেকনোলজি একটি সুপার স্পেশালাইজড কোর্স। ওপেন হার্ট সার্জারির সময় হার্ট লাং মেশিন চালানো হয়। এই মেশিন চালান পারফিউশন টেকনোলজিস্ট। এই কাজ অত্যন্ত সেন্সিটিভ এবং হাইলি স্কিল্ড, তাই পারফিউশন টেকনোলজিস্টের ডিমান্ড সবসময় বেশি। স্যালারি স্ট্রাকচার অন্য অনেক প্যারামেডিক্যাল কোর্সের তুলনায় বেশি। স্পেশালিটি স্কিল থাকার কারণে জব সিকিউরিটি খুব স্ট্রং। বিএসসি রিনাল ডায়ালিসিস টেকনোলজি কিডনি ডিজিজ আজ একটি বড় পাবলিক হেলথ প্রবলেম। ডায়ালিসিস ছাড়া অনেক পেশেন্ট বাঁচে না, আর ডায়ালিসিস ইউনিট চালান ডায়ালিসিস টেকনোলজিস্ট। মেশিন হ্যান্ডলিং, পেশেন্ট মনিটরিং, ইনফেকশন কন্ট্রোল সবই ডায়ালিসিস টেকনোলজিস্টের দায়িত্ব। এই কোর্স শেষ করে ডায়ালিসিস সেন্টার, হসপিটাল, নেফ্রোলজি ইউনিটে কাজ করা যায়। ডিমান্ড শহর ও গ্রাম দু জায়গাতেই আছে। বিএসসি রেসপিরেটরি কেয়ার টেকনোলজিস্ট কাজ করেন লাং ও ব্রিদিং রিলেটেড ক্রিটিক্যাল কন্ডিশনে। আইসিইউ, ভেন্টিলেটর ম্যানেজমেন্ট, অক্সিজেন থেরাপি, রেসপিরেটরি মনিটরিং এই সবই রেসপিরেটরি কেয়ারের কাজ। কোভিডের পর এই কোর্সের গুরুত্ব সবাই বুঝেছে। ফিউচারে রেসপিরেটরি ডিজিজ আরও বাড়বে। বিএসসি এমার্জেন্সি মেডিসিন এমার্জেন্সি ডিপার্টমেন্ট হলো হসপিটালের সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা। অ্যাক্সিডেন্ট, ট্রমা, হার্ট অ্যাটাক, স্ট্রোক এইসব পেশেন্টের ফার্স্ট লাইন কেয়ার দেন এমার্জেন্সি মেডিসিন টেকনোলজিস্ট। এই কোর্সে শেখানো হয় র্যাপিড ডিসিশন মেকিং, এমার্জেন্সি প্রোটোকল, লাইফ সাপোর্ট স্কিল। যারা প্রেশারে কাজ করতে পারে তাদের জন্য এই ক্যারিয়ার খুব পাওয়ারফুল। বিএসসি রেডিওথেরাপি ক্যান্সার ট্রিটমেন্টে রেডিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ অংশ। রেডিওথেরাপি টেকনোলজিস্ট রেডিও মেশিন অপারেট করেন এবং পেশেন্ট সেফটি নিশ্চিত করেন। ক্যান্সার কেসেস বাড়ার সাথে সাথে এই ফিল্ডে ডিমান্ড দ্রুত বাড়ছে। গভর্নমেন্ট ক্যান্সার হসপিটাল ও প্রাইভেট অঙ্কোলজি সেন্টারে জব অপরচুনিটি আছে। বিএসসি নিউরোসায়েন্স
নিউরোসায়েন্স মানে ব্রেন ও নার্ভাস সিস্টেম নিয়ে কাজ। নিউরোলজি, নিউরোসার্জারি, রিসার্চ, রিহ্যাবিলিটেশন সব ক্ষেত্রেই নিউরোসায়েন্স গ্র্যাজুয়েটদের প্রয়োজন। এই কোর্স সাধারণত যারা রিসার্চ বা হায়ার স্টাডিতে যেতে চায় তাদের জন্য খুব ভালো। এরপর আসি মেডিকেল ল্যাব টেকনোলজি বা বিএমএলটি। আজকের দিনে একজন ডক্টর ডায়াগনোসিস করেন ল্যাব রিপোর্ট দেখে, আর সেই রিপোর্ট তৈরি করেন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, বায়োপসি, প্যাথোলজি এই সব কিছুই ল্যাব টেকনোলজিস্টের কাজ। কোভিডের পর ডায়াগনস্টিক ল্যাবের চাহিদা দ্বিগুণেরও বেশি বেড়েছে। এই কোর্স শেষ করে আপনি হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতে পারেন, এমনকি নিজের ল্যাব খুলতেও পারেন। এরপর আসি রেডিওলজি ও ইমেজিং টেকনোলজি। আজকের মডার্ন মেডিকেল ডায়াগনোসিস পুরোপুরি ইমেজিংয়ের ওপর নির্ভরশীল। সিটি স্ক্যান, এমআরআই, এক্স রে, আল্ট্রাসাউন্ড এই সব অ্যাডভান্সড মেশিন অপারেট করেন রেডিওলজি টেকনোলজিস্ট। রেডিওলজিস্ট ডক্টর রিপোর্ট লেখেন, কিন্তু মেশিন চালানো, পেশেন্ট পজিশনিং, সেফটি প্রোটোকল সব কিছু হ্যান্ডেল করেন ইমেজিং টেকনোলজিস্ট। এই কোর্সে ফিজিক্স ও টেকনোলজির ব্যবহার অনেক বেশি। যাদের মেশিন বেসড কাজ পছন্দ তাদের জন্য এটি পারফেক্ট। প্রাইভেট হসপিটালে একজন এক্সপিরিয়েন্সড রেডিওলজি টেকনোলজিস্ট খুব ভালো স্যালারি পায়। বিশেষ করে এমআরআই ও সিটি স্পেশালাইজেশন থাকলে ইনকাম আরও বেশি হয়। মেডিকেল ইমেজিং টেকনোলজি হল রেডিওলজির আরও অ্যাডভান্সড ও ব্রডার ভার্সন। এখানে শুধু সিটি বা এমআরআই নয়, বরং পুরো ইমেজিং সায়েন্সটা ডিটেলে শেখানো হয়। ডিজিটাল ইমেজিং, ইমেজ প্রসেসিং, রেডিয়েশন সেফটি, মডার্ন ডায়াগনস্টিক টেকনোলজি সবকিছুই এই কোর্সের অংশ। ফিউচারে এআই বেসড ইমেজিং অ্যানালিসিস যেভাবে বাড়ছে, এই কোর্সের রেলিভেন্স ততই বাড়ছে। এরপর আসি ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি মানে শুধু এক্সারসাইজ শেখানো নয়, এটা একটি পূর্ণাঙ্গ মেডিকেল সায়েন্স। স্পোর্টস ইনজুরি, প্যারালিসিস রিহ্যাবিলিটেশন, ক্রনিক পেন সব ক্ষেত্রেই ফিজিওথেরাপিস্টের চাহিদা বাড়ছে। এই কোর্স শেষ করে হসপিটাল, স্পোর্টস টিমে কাজ করা যায় বা নিজের ক্লিনিক খোলা যায়। এবার আমরা যাব লাইফ সায়েন্স ও রিসার্চের দিকে। সবচেয়ে ভুল বোঝা সাবজেক্ট হল বায়োটেকনোলজি। অনেকেই বলেন বায়োটেক পড়ে জব নেই, কিন্তু একটা প্রশ্ন, কোভিড ভ্যাকসিন বানালো কে? বায়োটেকনোলজি সায়েন্টিস্ট। আজ ফার্মা ইন্ডাস্ট্রি, ভ্যাকসিন প্রোডাকশন, জেনেটিক রিসার্চ সব জায়গাতেই বায়োটেক প্রফেশনালের দরকার। বায়োটেকনোলজি শর্টকাট সাকসেস নয়, কিন্তু লং টার্ম ক্যারিয়ার গ্রোথ খুব শক্তিশালী। এরপর মাইক্রোবায়োলজি। হসপিটাল ইনফেকশন কন্ট্রোল, ফুড টেস্টিং, ওয়াটার টেস্টিং এই সব জায়গায় মাইক্রোবায়োলজিস্ট কাজ করেন। গভর্নমেন্ট ল্যাব ও প্রাইভেট ল্যাব দুই জায়গাতেই সুযোগ আছে। এরপর ক্লিনিক্যাল রিসার্চ ও ড্রাগ সেফটি। আজ পৃথিবীর যে কোনো ওষুধ বাজারে আসার আগে একাধিক ধাপে পরীক্ষা হয়। এই পরীক্ষাগুলোকেই বলা হয় ক্লিনিক্যাল ট্রায়াল। আর এই ক্লিনিক্যাল ট্রায়াল পুরো প্রসেসটা পরিচালনা করে ক্লিনিক্যাল রিসার্চ প্রফেশনাল। ইন্ডিয়া বর্তমানে গ্লোবাল ক্লিনিক্যাল রিসার্চ হাব। বড় বড় ইন্টারন্যাশনাল ফার্মা কোম্পানি তাদের ড্রাগ ট্রায়াল ইন্ডিয়াতেই করায়, কারণ এখানে স্কিল্ড ম্যানপাওয়ার আছে এবং কস্ট ইফেক্টিভ। এই ফিল্ডে কাজের মধ্যে পড়ে ক্লিনিক্যাল ট্রায়াল কোঅর্ডিনেশন, ডেটা অ্যানালিসিস, পেশেন্ট সেফটি মনিটরিং, রেগুলেটরি ডকুমেন্টেশন, ড্রাগ সেফটি রিপোর্টিং। এই কোর্স করার জন্য নিট লাগে না, বায়োলজি ব্যাকগ্রাউন্ড থাকলেই যথেষ্ট। শুরুতে স্যালারি তুলনামূলক মডারেট হলেও এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে ইনকাম খুব দ্রুত বাড়ে। 5 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্সে স্যালারি 1 থেকে 2 লাখ টাকা মাসিক হওয়াটা খুব সাধারণ ব্যাপার। যারা মেডিকেল সায়েন্স ভালোবাসে কিন্তু পেশেন্ট ফেসিং জব চায় না, তাদের জন্য ক্লিনিক্যাল রিসার্চ একটি এক্সেলেন্ট অপশন। এবার আসি এগ্রিকালচার, ফুড ও এনভায়রনমেন্টের দিকে। বায়োলজি পড়লেই ডক্টর হতে হবে এই ধারণা একেবারেই ভুল। বায়োলজি পড়ে এগ্রিকালচার অফিসার হওয়া যায়। বিএসসি এগ্রিকালচার করার পর গভর্নমেন্ট জব, ব্যাংক জব, অ্যাগ্রি বিজনেস সব অপশন ওপেন থাকে। এরপর ফুড টেকনোলজি। আপনি যে প্যাকেজড ফুড খান তার কোয়ালিটি, সেফটি, স্ট্যান্ডার্ড দেখে ফুড টেকনোলজিস্ট। এই ফিল্ডে এমএনসি ডিমান্ড খুব বেশি। এনভায়রনমেন্টাল সায়েন্সের চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে। পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, সাস্টেনেবিলিটি এই সমস্যা কমবে না, বরং বাড়বে। আর যেখানে সমস্যা সেখানেই জব অপরচুনিটি। এরপর আসি সাইকোলজি, ম্যানেজমেন্ট ও ফার্মাসি। সাইকোলজি মানে হিউম্যান মাইন্ড বোঝা। ফিউচারের সবচেয়ে পাওয়ারফুল স্কিল এটি। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে হায়ার স্টাডি দরকার, কিন্তু ইনকাম পোটেনশিয়াল খুব বেশি। হসপিটাল ম্যানেজমেন্ট হলো এমন একটি কেরিয়ার যেখানে মেডিকেল নলেজ না থাকলেও হসপিটাল সিস্টেম চালানোর ক্ষমতা তৈরি হয়। এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট করা ছাত্রছাত্রীরা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, অপারেশনস হেড হিসাবে কাজ করে। ফার্মাসি মানে শুধু মেডিসিন শপ নয়।
ফার্মা ইন্ডাস্ট্রি, কোয়ালিটি কন্ট্রোল, রেগুলেটরি অ্যাফেয়ার্স, রিসার্চ, এই সবই ফার্মাসি কেরিয়ারের অংশ। সবশেষে আমি একটা কথাই বলবো, নিট ফেলিওর মানে লাইফ ফেলিওর নয়। লাইফ ফেলিওর হয় তখনই যখন আপনি অপশন জানেন না আর জানতে চান না। প্রতিটি ছাত্রছাত্রী আলাদা, তাই প্রত্যেকের কেরিয়ারও আলাদা হওয়া উচিত। সঠিক তথ্য, সঠিক গাইডেন্স আর সঠিক ডিসিশন, এই তিনটিই ভবিষ্যৎ গড়ে। এই ভিডিও যদি একজন ছাত্র বা অভিভাবকের চোখ খুলে দেয় তাহলে এটাকে শেয়ার করুন। ধন্যবাদ। এই ভবিষ্যৎ গড়ার যাত্রায় আমি আপনাদের সঙ্গেই থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক কেরিয়ার ডিসিশন নিতে। কাউন্সেলিং ও অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য ফোন করুন 9733784734 এই নম্বরে, বিকেল 4টা থেকে রাত্রি 10টার মধ্যে।